ই লার্নিং চ্যানেলে আমি সবাইকে আবারও একবার ওয়েলকাম করছি। তো আজকে আমরা শুরু করতে চলেছি অ্যাকাউন্টেন্সি ক্লাস 11-এর, এবং তার সাথে সাথে আমাদের একটা ইউপিএসসির পরীক্ষা আছে, ইপিএফও বলে। তো এই ইপিএফওর যে পরীক্ষা, এই পরীক্ষাটার ডেট নভেম্বর 30 তারিখে। তো এই পরীক্ষাতে যে কমার্সের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা কিন্তু এখানে আমরা কভার করে নেবো। এক কথায় বলতে গেলে ক্লাস 11-এর যা সিলেবাস আর এই পরীক্ষার যা সিলেবাস মোটামুটি প্রায় সেম। এখন যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে আছে, তারাও এই পরীক্ষাটা দিতে পারে। এবার তাদের জন্য এই যে কমার্সের যে সিলেবাসটা, এটা কিন্তু নতুন। তো তারা এই ভিডিওটা দেখলে, যদি দেখে, তো আমি আশা করছি তাদের কিন্তু 100% কমার্সের যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু কভার হয়ে যাবে। আর তার সাথে সাথে যারা ক্লাস 11-এর ছেলে মেয়ে আছে, তাদের তো 100% কভার হবেই হবে। তো চলো আমরা শুরু করি আজকের ফার্স্ট ক্লাস। দেখো, আজকে ফার্স্ট ক্লাসটা একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার। এখানে আমরা শিখবো অ্যাকাউন্টেন্সি, আমরা কেন পড়বো, অ্যাকাউন্টিংটা কি। তারপরে আমরা কিছু রুলে যাব, মানে আমরা যে পদ্ধতিতে আমরা অ্যাকাউন্টিং করে থাকি সেই পদ্ধতিগুলো আমরা শিখবো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমার কাছে দুটো কোম্পানি আছে। একটা কোম্পানি হচ্ছে টাটা, আরেকটা কোম্পানি আছে বা এটাকে পাল্টে দিয়ে এটা করে দিই, রমা স্টিল, আর একটা আছে টাটা স্টিল। এখন ধরো এক্স একজন এমপ্লয়ি বা এক্স একজন পার্সন, এক্স দুটো কোম্পানি থেকে অফার পেয়েছে। টাটা স্টিলে অফার পেয়েছে আর রমা স্টিলে অফার পেয়েছে। ধরো টাটা স্টিলে সে অফার পেয়েছে 40,000 পার মান্থ, আর রমা স্টিলে অফার পেয়েছে সে 45,000 পার মান্থ। এখন দেখো, এই যে দুটো কোম্পানির স্যালারির মধ্যে খুব একটা তফাৎ নেই, 5,000 টাকার মাত্র তফাৎ আছে। এখন আমি যদি বলি যে এক্স একজন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, সে কোন কোন কোম্পানিতে জয়েন করতে চাইবে, রমা স্টিল না টাটা স্টিল? হয়তো তোমরা অনেকে রমা স্টিলের নামও হয়তো শোনোনি, কিন্তু রমা স্টিল বলে একটা কোম্পানি কিন্তু আছে। এখন যদি তোমাদের বলি যে রমা স্টিল আর টাটা স্টিল কোন কোম্পানিতে এক্স জয়েন করতে ইচ্ছা প্রকাশ করবে বা তার করা উচিত, ইনফ্যাক্ট যদি এক্স এর জায়গায় হতাম, তাহলে আমি সিলেক্ট করতাম টাটা স্টিলকে, রমা স্টিলকে কিন্তু আমি সিলেক্ট করতাম না। কেন? তার কারণ আমি জানি আমি জানি একজন কমার্সের স্টুডেন্ট হিসাবে যে টাটা স্টিলের ব্যালেন্স শিটের বা পিএল এর ক্ষমতা রমা স্টিলের থেকে বহু বহু গুণে বেশি। তাই আজকে যেটা আমার 40,000 আছে, কালকে 35,000 পৌঁছাতে আমার বেশি সময় লাগবে না। আবার 35,000 থেকে 50,000 যেতেও আমার বেশি সময় লাগবে না। আর রমা স্টিল, আমি জানি যে রমা স্টিলের ব্যালেন্স শিটের ক্ষমতা বা তার পিএল এর ক্ষমতা টাটা স্টিলের থেকে অনেক কম। তাই আজকে আমি 45,000 পাচ্ছি ঠিক কথা, কিন্তু কালকে আমার প্রমোশন হবে কি না সেটা আমি কিন্তু জানি না, বা এই কোম্পানিটা আদৌ থাকবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমি টাটা স্টিল কেন প্রেফার করছি?
তার প্রেফার করছি এই কারণে যে টাটা স্টিলের ব্যালেন্স শিট এবং পিএল অ্যাকাউন্টের ক্ষমতা বা পিএল অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সি বা যাই বলো না কেন রমা স্টিলের থেকে বহু বহু অংশে বেশি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লোন দেবে 1000 কোটি আর 1000 কোটি, দুজনেই লোনের জন্য অ্যাপ্লাই করেছে 1000 কোটি আর 1000 কোটি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিতে কাকে বেশি স্বচ্ছন্দ থাকবে? অবশ্যই টাটা স্টিলের কাছে। কেন? তার কারণ টাটা স্টিলের যে ব্যালেন্স শিট বা পিএল অ্যাকাউন্ট যে আছে সেখানে সে দেখতে পাচ্ছে যে এর ক্যাপিটাল আর এর প্রফিট রমা স্টিলের থেকে অনেক বেশি, বা এর যে ডেট যেভাবে পেমেন্ট করে মানে ইন্টারেস্ট সহ লোন যেভাবে পেমেন্ট করে দেখা যাচ্ছে যে রমা স্টিলের থেকে অনেক কিন্তু ভালোভাবে পেমেন্ট করে। তাহলে স্টেট ব্যাংক কাকে লোন দিতে বেশি পছন্দ করবে? অবশ্যই টাটা স্টিলকে লোন দিতে বেশি পছন্দ করবে। তার কারণ কি? তার কারণ এর ক্যাপিটাল বেশি, এর পিএল প্রফিট বেশি হয়, এর রিজার্ভ প্রচুর রয়েছে। তাহলে ডিফল্ট করার সম্ভাবনা কার বেশি? রমা স্টিলের বেশি, আর টাটা স্টিলের কিন্তু অনেকটা কম। ওয়াই? একজন ইনভেস্টর। ইনভেস্টর বলতে ধরে নাও যে টাটা স্টিলের শেয়ার কিনবে আর রমা স্টিলের শেয়ার কিনবে 1 লাখ টাকা, 1 লাখ টাকা ইনভেস্ট করবে বা 1 কোটি টাকা ইনভেস্ট করবে। তো কোন কোম্পানিতে সে ইনভেস্ট বেশি করতে চাইবে? রমা স্টিল না টাটা স্টিল? অবশ্যই টাটা স্টিলে কিন্তু সে চাইবে ইনভেস্ট করতে। কেন? তার কারণ রমা কারণ ওয়াই জানে যে আজকে এর শেয়ারের দাম 150 টাকা, কিন্তু কালকে এর শেয়ারের দাম মানে বছর 4-5 বাদে এর শেয়ারের দাম 300 টাকা বা 400 টাকা যেতে কিন্তু বেশি এ কিন্তু সময় নেবে না। কিন্তু রমা স্টিলের আজকে যা শেয়ারের দাম কালকে হয়তো কত 15 টাকা 20 টাকা বা সেটা বা মানে 30-35 টাকার মতো হবে হয়তো। তো সেখান থেকে 100 টাকা হয়তো তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু 100 টাকা থেকে আবার 2 টাকা আসতেও বেশি এর সময় নেবে না। কেন? তার কারণ রমা স্টিলের কোনো বছর হয়তো প্রচন্ড লাভ হয়, কোনো বছর প্রচন্ড ক্ষতি হয়, কোনো কোনো বছর তো লাভ ক্ষতি কিছুই হয় না, স্ট্যাগনেন্ট হয়ে থাকে। তাহলে আমি কোন কোম্পানিতে ইনভেস্ট করা বেশি প্রেফার করব, রমা না টাটা? অবশ্যই টাটা কোম্পানিতে আমি ইনভেস্ট করা বেশি প্রেফার করব, রমাতে আমি প্রেফার করব না। হ্যাঁ, রিস্কের সঙ্গে যদি আমার ভালোবাসা খুব থাকে তাহলে আমি রমা স্টিল অবশ্যই করব, কিন্তু যদি রিস্কের সঙ্গে আমার যদি ভালোবাসা খুব না থাকে তাহলে আমি টাটা স্টিলে করব। ঠিক আছে। এবার ধরো গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি বলছে? গভর্নমেন্ট বলছে যে দেখো ভাই টাটা স্টিল আর দেখো রমা স্টিল, তোমরা কে কোন স্টিল আমার দেখে লাভ নেই, কে রতন টাটার বংশধর তাও আমার জানার দরকার নেই, আমার তো দরকার ট্যাক্স নিয়ে দরকার। তাই তোমরা তোমাদের অ্যাকাউন্ট ভালোভাবে তৈরি করো এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে সার্টিফাই করাও, করিয়ে আমার কাছে পাঠাও। মানে প্রপার তুমি অ্যাকাউন্টস মেনটেন করবে, মেনটেন করেছো কিনা তার একটা অডিট হবে, সেই অডিটের সার্টিফিকেট একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেবে, দিয়ে তুমি আমার কাছে পাঠাবে, আর প্রপারলি ট্যাক্স তুমি দেবে। তাহলে দেখো এখানে গভর্নমেন্টেরও অ্যাকাউন্টস এর প্রয়োজন পড়ছে কি পড়ছে না? গভর্নমেন্টস এর কিন্তু অ্যাকাউন্টস প্রয়োজন পড়ছে। তাহলে গভর্নমেন্ট কি করবে? রমা স্টিলের কাছ থেকেও অ্যাকাউন্টস চাইবে, টাটা স্টিলের কাছ থেকেও অ্যাকাউন্টস চাইবে, এবং দুজনের কোম্পানিরই ট্যাক্স নেবে। কিন্তু গভর্নমেন্টকে রিলাই করতে হচ্ছে কার উপর? না, তার অ্যাকাউন্টস এর উপর। আর অ্যাকাউন্টস বলতে আমি কি বললাম একটু আগে? আমি দুটো জিনিসের নাম বললাম, পিএল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। এছাড়া আরো আছে ফাইন্যান্সিয়াল, অ্যাকচুয়ালি যে আমি বলছি না এটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিন্তু আপাতত
যেহেতু তোমরা ফার্স্ট ক্লাস করছো, আপাতত ধরে নাও এই দুটো হচ্ছে অ্যাকাউন্ট, মানে পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট যদি অ্যাকাউন্ট নয়, কিন্তু আপাতত ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি। তার মানে কি হচ্ছে, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এর উপর কিন্তু নির্ভর করছে। টাটা কোম্পানির অ্যাকাউন্টিং আর রোমা স্টিলের অ্যাকাউন্টিং এর উপর নির্ভর করছে, এবং সেকে সার্টিফাই কি করছে, একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন, অর্থাৎ একজন চার্টার অ্যাকাউন্টেন্ট তাকে সার্টিফাই করছে। এরপর দেখো কোম্পানির ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টকেও কিন্তু অ্যাকাউন্টস এর উপর নির্ভর করতে হয়। কিরকম? দেখো, কোম্পানি প্রফিট করলো না লস করলো, সেটা ম্যানেজমেন্টের জানা প্রয়োজন কি প্রয়োজন নয়? অবশ্যই জানা প্রয়োজন। এই যে প্রফিট বা লস করেছে, এটা সে কোথা থেকে পাবে? যদি প্রপার ওয়েতে অ্যাকাউন্টিং করে, তবেই তো সে জানতে পারবে যে কোম্পানি প্রফিট করছে না লস করছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? ম্যানেজমেন্টও কিন্তু অ্যাকাউন্টিং এর উপর নির্ভরশীল। তাহলে দেখো, এক্স একজন এমপ্লয়ি হতে চলেছে টাটা কোম্পানি বা রোমা স্টিল কোম্পানি। তাহলে কোন কোম্পানির এমপ্লয়ি সে হওয়া প্রেফার করছে? না টাটা স্টিল। কেন? তার কারণ টাটা স্টিলের অ্যাকাউন্টিং এ সে দেখতে পাচ্ছে, অ্যাকাউন্ট মানে টাটা স্টিলের পিএল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটও দেখতে পাচ্ছে কি না, এর ক্যাপিটাল বেশি আছে, এর পিএল বেশি আছে, এতে একটা কনসিকুয়েন্ট ওয়েতে এরা ডেট যদি নিয়ে থাকে সেটা পেমেন্ট করছে। তাহলে সে কোন কোম্পানিতে জয়েন করতে চাইবে? টাটা কোম্পানিতে। তার মানে এক্স অ্যাকাউন্টিং এর উপর নির্ভরশীল হলো কি হলো না? এক্স অ্যাকাউন্টিং এর উপর নির্ভরশীল হলো। স্টেট ব্যাংক লোন দিচ্ছে রমাকে আর টাটাকে। কাকে লোন দেবে কি দেবে না, এই সিদ্ধান্ত সে কার উপর নিচ্ছে? অ্যাকাউন্টিং এর উপরই, কিন্তু অ্যাকাউন্টিং দেখে কিন্তু সে সিদ্ধান্ত নিচ্ছে। দেখো, যদি ব্র্যান্ড ভ্যালুর উপর যদি সিদ্ধান্ত নিত বা যদি নেয়, তাহলে কিন্তু নীরব মোদী আর আমাদের মেহুল চেকসির মতো অবস্থা হয়ে যাবে। আরেকজন কি যেন পালিয়েছে, ওই নামটা ভুলে গেলাম, ওই যে আহ, বিজয় মাল্য। এই বিজয় মাল্যের মতো অবস্থা হবে। তাই ব্র্যান্ড ভ্যালু দেখে কিন্তু কখনো লোন দেওয়া উচিত নয়, সবসময় অ্যাকাউন্টস দেখে লোন দেওয়া উচিত। তাই স্টেট ব্যাংকেরও উচিত কি না, অ্যাকাউন্টস দেখা। তোমার আগে অ্যাকাউন্টসটা দেখি, তোমার পিএল কেমন দেখি, তোমার ক্যাপিটাল কেমন দেখি, তোমার ডেট কেমন আছে দেখি, তুমি বিজনেস ফ্রম অপারেশন কেমন করছো দেখি, তোমার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি দেখি, তোমার ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি দেখি, এগুলো প্রপার দেখতে হবে। না দেখলে কিন্তু বাবা ওই বিজয় মাল্য আর মেহুল চেকসি হয়ে যাবে। তাই যাতে না হয়, এর জন্য স্টেট ব্যাংকে অ্যাকাউন্টিং এর উপর রিলাই করতে হবে, এবং সেই অ্যাকাউন্টিংটা সার্টিফাই কে করছে? একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছে। আচ্ছা, ওয়াই? ওয়াই একজন ইনভেস্টর। ওয়াই কোন কোম্পানিতে ইনভেস্ট করবে, সেটা কিন্তু ওয়াই কে ডিসিশন নিতে হচ্ছে অ্যাকাউন্টিং এর উপর ভিত্তি করে। গভর্নমেন্ট গভর্নমেন্ট ট্যাক্স যে পাচ্ছে, সে প্রপার ট্যাক্স পাচ্ছে কিনা, এটার উপর সে এটার জন্য সে কার উপর নির্ভর করছে? এটার জন্য সে কিন্তু অ্যাকাউন্টিং এর উপর নির্ভর করছে। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সে মানে সঠিক সে মানে কি কারণে প্রফিট হচ্ছে বা লস হচ্ছে, প্রপার ওয়েতে সে কোম্পানি চলছে কি চলছে না, এটা জানার জন্য ম্যানেজমেন্ট কার উপর নির্ভর করছে? না, ম্যানেজমেন্ট নির্ভর করছে আমার অ্যাকাউন্টিং এর উপর। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তো বুঝতে পারলাম যে আমাদের অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজটা কি। দেখো, আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে আমরা বুঝে গেলাম যে অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ কি। হোয়াট আর, আমরা অন্য কালার ইউজ করি, দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং, এটা আমরা বুঝে গেলাম। আর তার সাথে সাথে আমরা অ্যাকাউন্টিং এর বেনিফিশিয়ারি কারা, সেটাও আমরা বুঝে গেলাম। আর কি কি বুঝলাম? বেনিফিশিয়ারিজ অফ অ্যাকাউন্টিং। তাহলে অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং আর বেনিফিশিয়ারিজ অফ অ্যাকাউন্টিং, এই কনসেপ্টটা আমরা কিন্তু বুঝে গেলাম।
ঠিক আছে। তো দেখো, আমরা তো উদাহরণের মাধ্যমে অ্যাডভান্টেজ অফ অ্যাকাউন্টিং আর বেনিফিশিয়ারিজ অফ অ্যাকাউন্টিং আমরা মোটামুটি বুঝলাম। এটা কিন্তু নোটস নয়, নোটস আমরা পরে করব, আগের জিনিসটা জাস্ট বুঝে নাও। এরপরে আমরা জানতে চাইছি যে অ্যাকাউন্টিং আমরা কাকে বলবো। অ্যাকাউন্টিং আমরা কাকে বলবো? দেখো, যদি আমরা বলি অ্যাকাউন্টিং কাকে বলবো, হোয়াট ইজ অ্যাকাউন্টিং? দেখো, অ্যাকাউন্টিং একটা আর্ট। অ্যাকাউন্টিং কি বললাম, একটা আর্ট। কেন আর্ট? তার কারণ দেখো, এই আর্ট, দেখো তোমরা যদি একটা মানুষের ছবি আঁকো, মানুষের ছবি আঁকার নির্দিষ্ট নিয়ম আছে, দেখবে ইউটিউবে দেখায় বিভিন্ন স্কোয়ার করে এরকম করে কি একটা স্কোয়ার করে, এরকম এরকম সব করে, আমি জানি না। তো এরকম করে দেখবে ইউটিউবে তোমরা দেখতে পাবে। তো একটা মানুষের ছবি আঁকার পদ্ধতি আছে, সেই রকম অ্যাকাউন্টিং করার একটা পদ্ধতি আছে। তাই অ্যাকাউন্টিং একটা আর্ট। এই আর্টটা শিখলে তোমরা কি করতে, মানে এই আর্টটা কিসের আর্ট, মানে এই আর্টটা যে তুমি শিখছো, এই আর্টটা তুমি, মানে এই অ্যাকাউন্টিং এর এই আর্টটার মধ্যে কি কি আরো আর্ট লুকিয়ে আছে। দেখো, আর্টটা কিসের আর্ট? আর্ট অফ, এক নম্বর হচ্ছে রেকর্ডিং, অর্থাৎ প্রপার ওয়েতে রেকর্ড করতে হবে, যেমন করে বলা আছে সেরকম, মানে কোম্পানি আইনে যেমন করে বলা আছে, বা বিভিন্ন যে কনসেপ্ট কনভেনশন যা আছে সেই রকম করে আমাদেরকে রেকর্ড করতে হবে। তারপর কি করব আমরা, প্রপার ওয়েতে আমরা ক্লাসিফাই করব, অর্থাৎ ক্লাসিফিকেশন একটা কিন্তু এই আর্টের পার্ট, এটাও আমরা শিখবো। নেক্সট আমরা শিখবো সামারি তৈরি করা। তারপরে আমরা কি শিখবো, এত কিছু করে কমিউনিকেট করা। ঠিক আছে। এবার আমরা এই যে কমিউনিকেট করব, আমরা কমিউনিকেট কি করব? দেখো, যখন আমরা সামারি তৈরি করব, এই সামারিতে আমরা প্রথমত ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর আমরা তৈরি করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমাদের কি কি থাকে? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অর লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হলো, আমরা তাহলে কমিউনিকেট কি করব না, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে আমরা কমিউনিকেট করব। ঠিক আছে। এবার এই যে কমিউনিকেট যে আমি করলাম, কাকে কমিউনিকেট করব, মানে কাকে আমরা দেব? দেব আমরা ইন্টারেস্টেড পার্টি। এই ইন্টারেস্টেড পার্টি কে কে হতে পারে? শেয়ার হোল্ডার হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, তারপরে তোমার গভর্নমেন্ট হতে পারে, ব্যাংক হতে পারে, ইনভেস্টর হতে পারে। এরা কিন্তু আমার ইন্টারেস্টেড পার্টি। ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড, তারা তারা ইন্টারেস্টেড পার্টি। এবার এটা কোথা থেকে পাবো? চলে যাও ইন্টারনেটে, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাও। এই যে রেকর্ডিং যে বললাম, এই রেকর্ডিংটা আমরা যে করব, একে আমরা বলবো জার্নাল।
আর এই যে ক্লাসিফাই করছি একে আমরা বলবো লেজার। ঠিক আছে, যাই হোক, তো আমরা আশা করি অ্যাকাউন্টিংটা কাকে বলে আমরা বুঝে গেলাম। তো যদি পরীক্ষা যদি আসে যে আচ্ছা আমাকে বলো তো, না সামারি কি অ্যাকাউন্টিং এর একটা পার্ট, তোমরা কি বলো, হ্যাঁ সামারি তো অ্যাকাউন্টিং এর পার্ট। সামারিতে আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্স আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। ক্লাসিফিকেশনে আমরা কি করি, ক্লাসিফিকেশন আমরা লেজার তৈরি করি। রেকর্ডিং এ আমরা কি করি, রেকর্ডিং এ আমরা জার্নাল তৈরি করি। কমিউনিকেট আমরা কাকে করি, কমিউনিকেট আমরা ইন্টারেস্টেড পার্টি করি। এবার ইন্টারেস্টেড পার্টির মধ্যে কে কে আসতে পারে, একজন ইন্ডিভিজুয়াল আসতে পারে, শেয়ার হোল্ডার আসতে পারে, ইনভেস্টর আসতে পারে, বা আমার ম্যানেজমেন্ট আসতে পারে, বা গভর্নমেন্ট আসতে পারে। এরা সবাই আমার হচ্ছে ইন্টারেস্টেড পার্টি। ঠিক আছে, তাহলে আশা করি অ্যাকাউন্টিং কাকে বলে তোমরা শিখে গেলে। তো সব কিন্তু নোট করে নেবে, এগুলো যা আমরা যা এখানে লিখছি সব কিন্তু নোট করে নেবে, কারণ ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আর হচ্ছে আমাদের ইউপিএসসি যে পরীক্ষাটা হবে সব কিন্তু এমসিকিউ বেস হবে। এখানে কিন্তু মানে বড় বড় করে লেখার কিছু নেই। তো যা করছি সব কিন্তু নোট করবে, আর ভিডিওটা বারবার ধরে শুনবে, তাহলে কি উদ্দেশ্যে আমরা নোট করেছি সেটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নোট করলে আর ভিডিওটা শুনলে না তাহলে কিন্তু হবে না। নোট আর আহ, ইয়ে ভিডিও শোনা দুটো কিন্তু একসঙ্গে সাইমালটেনিয়াসলি করতে হবে। এরপরে দেখো আমাদের অবজেক্টিভ। অবজেক্টিভস অফ অ্যাকাউন্ট, দেখো আমি কি বলেছি না অ্যাকাউন্টিং একটা আর্ট, তার মানে এখানে, এবং আর্টটা কার আর্ট, রেকর্ডিং। রেকর্ডিং আমরা কিভাবে করব, সিস্টেম্যাটিক রেকর্ডিং। ঠিক আছে, এখানে সিস্টেমেটিক রেকর্ডিং বলতে ফার্স্ট আমরা দেখবো যে এই যে বিভিন্ন যে ট্রানজাকশন আছে এর মধ্যে ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল কোনটা। যেটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেটা রেকর্ডিং হবে, যেটা নন ফাইন্যান্সিয়াল সেটা অ্যাকাউন্টিং থেকে দূরে চলে যাবে। তাহলে আবার আমরা দেখবো যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ মানে পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা কিন্তু রেকর্ডিং গুলো করব। এমন নয় যে প্রথমে আমরা 15 তারিখের করলাম, তারপরে 1 তারিখের করলাম, তারপরে আমরা আগের কোনো একটা মাসের করলাম, এরকম করলে কিন্তু চলবে না। মান্থলি এবং ক্রোনোলজিক্যালি আমরা কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ডিংটা করব। তাহলে আমরা অ্যাকাউন্টিং এর ফার্স্ট অবজেক্টিভটা কি, না সিস্টেম্যাটিক রেকর্ডিং। সেকেন্ড অবজেক্টিভ, দেখো যদি আমরা প্রপার ওয়েতে রেকর্ডিং করি না, তাহলে কিন্তু আমাদের কাছে হিসাব থাকবে যে আমার বর্তমানে কত টাকার অ্যাসেট রয়েছে। মানে ধরো অ্যাকাউন্টিং একটা পার্ট, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট কি বলেছি, ব্যালেন্স শিট, তাই তো। এই ব্যালেন্স শিটের ডান দিকে থাকে সমস্ত অ্যাসেটের নথি, আর বাঁ দিকে থাকে সমস্ত লায়াবিলিটিস আর ক্যাপিটালের নথি। তো ধরো তোমার কাছে একটা মেশিনারি আছে, এটার দাম 2 লাখ টাকা। তার মানে কি তোমার কাছে রেকর্ডিং থাকছে কি থাকছে না যে তোমার কাছে একটা মেশিন আছে যার দাম 2 লাখ টাকা। কালকে কেউ যদি এসে বলে যে না তোমার মেশিনের দাম 2 লাখ টাকা নয়, তো তোমার মেশিনের দাম তো 50,000 টাকা, তুমি কি মানবে? তুমি কিন্তু মানবে না। সঙ্গে সঙ্গে তুমি কি করবে, না কম্পিউটার খুলে চেক করবে, কি দেখি আমার এখানে মেশিনের কত টাকা ভ্যালুয়েশন দেখাচ্ছে, 2 লাখ টাকা। তুমি সঙ্গে সঙ্গে কি বলবে, না এই দেখো 2 লাখ টাকা, 2 লাখ টাকা দেখাচ্ছে তো অ্যাসেটে। তাহলে আমি তোমার কথা কেন শুনবো যে 50,000 টাকা? কখনোই তোমার কথা আমি শুনবো না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, প্রোটেক্ট বিজনেস প্রপার্টিস। বিজনেস প্রপার্টিস কিন্তু প্রোটেক্ট করে।
নেক্সট দেখো, আমি একটু আগে বললাম কি, মানে কথায় কথাতে আমি বলেছি যে এখান থেকে আমরা বিজনেস ফ্রম অ্যাক্টিভিটি, মানে বিজনেস থেকে কতটা প্রফিট সেটা আমরা কিন্তু জানতে পারি। আমরা এখান থেকে জানতে পারি নেট প্রফিট, নেট লস, গ্রস প্রফিট, গ্রস লস, অপারেটিং প্রফিট, আমরা সব জানতে পারি। অপারেটিং প্রফিট মানে কি, তুমি কত টাকার সেল করছো আর কত টাকা খরচা করছো সেই প্রোডাক্টটা বিক্রি করতে গিয়ে, এর মধ্যে দুটো বিয়োগ দিলে আমরা পেয়ে যাব কি না অপারেটিং প্রফিট। তাহলে আমরা এখান থেকে এখানে কি লিখতে পারি, হেল্পস টু ফাইন্ড আউট অপারেটিং প্রফিট or বা or না দিয়ে and লিখি, and নেট প্রফিট আমরা খুঁজে কিন্তু আমরা এখান থেকে চাইলে কিন্তু বার করতে পারি। ঠিক আছে, এরপর যদি তোমাকে জিজ্ঞেস করে, যদি কখনো এমসিকিউ তে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর এন্ড প্রোডাক্ট কি, তাহলে তোমরা কি বলবে? দেখো, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর এন্ড প্রোডাক্ট হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এখানে তোমরা খেয়াল করে দেখো, প্রথমে আমরা কি করেছি জার্নাল, তারপরে লেজার, তারপরে কি করেছি ট্রায়াল ব্যালেন্স, এবং ট্রায়াল ব্যালেন্স হওয়ার পর ফাইনালে এসছে কি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি নিয়ে তৈরি হয়েছে, ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি end product is the financial stake। এখন এই যে দেখো, আমরা একটু আগে এখানে লিখলাম কি না বেনিফিশিয়ারি কারা, অর্থাৎ কাদের কাদের দরকার অ্যাকাউন্টিং যে ইনফরমেশন এদের, বা এইটা একটা কাজ করো, আহ এটা মুছে দাও, মুছে দিয়ে লেখো যে বেনিফিশিয়ারিজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, বা লিখতে পারো ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা ব্যবহার করে থাকে। তো এখানে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়েছি অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা করে থাকে, আর মানে কারা ব্যবহার করে থাকে, আর অ্যাকাউন্টিং ইনফরমেশনের আমাদের প্রয়োজন কেন। তো পরে এর নোটসও আমি তোমাদের লিখালাম যে অ্যাকাউন্টিং এর আমাদের প্রয়োজন কেন, মানে অবজেক্টিভটা কি, এটাই আমাদের প্রয়োজন কেন হিসাবে চালিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে আমরা এখানে আসি যে পরিষ্কার করে লিখি, কেন ওইখান দিয়ে এক্সাম্পল হিসেবে তো পরীক্ষায় থাকবে না। হু আর the users of accounting information, অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার কারা।
তো এখানে আমরা একটা চার্ট এঁকে দিই। ইউজার, ইন্টারনাল, ইন্টারনাল ইউজারে কারা কারা থাকতে পারে? ওনার, ম্যানেজমেন্ট, এরাই থাকে, আর তো ইন্টারনাল নাই। নেক্সট, এক্সটার্নাল ইউজার, এক্সটার্নাল ইউজারে কারা কারা থাকে? পোটেনশিয়াল ইনভেস্টর, ক্রেডিটার্স, এমপ্লয়ি, তারপরে আমরা বলতে পারি ট্যাক্স অথরিটি, তারপরে আমরা বলতে পারি গভর্নমেন্ট, জেনারেল পাবলিক, তারপরে আমরা বলতে পারি বিভিন্ন কম্পিটিটর। এরা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইউজার। ঠিক আছে? তো দেখো, মোটামুটি তোমাদের আমরা থিওরিটিক্যাল পার্টটা বেশ কিছুটা হলেও আমরা আহ, শেষ করিয়ে ফেললাম। তো এবার কিছু কিছু স্টেটমেন্ট মনে রাখবে। স্টেটমেন্ট মনে রাখবে, যেমন সাম স্টেটমেন্ট। দেখো, এগুলো অ্যাকচুয়ালি ইলেভেনের ছেলেদের কিন্তু জানা উচিত, কিন্তু আমি এখানে বেশি ফালতু বলে লাভ নেই, কারণ এখন যা সিলেবাস হয়েছে, কারণ আমাদের উদ্দেশ্য ফার্স্ট নম্বর তোলা। নম্বর তোলার পর হচ্ছে জ্ঞান আহরণ করা, আগে তোমাদের নম্বর তুলতে হবে। তাই তোমাদের মানে জানা তো উচিত। তো ঠিক আছে, তো পরে আমরা জানবো। হ্যাঁ, তো আগে আমরা সিলেবাসটা শেষ করে নিই, তারপর আমরা নয় আমাদের জ্ঞান বৃদ্ধি করবো। ঠিক আছে? তো চলো, প্রথমে আমরা একটু সাম স্টেটমেন্ট, এগুলো আমরা জেনে নিই। প্রথমত 1 নম্বর, accounting is a combination of art and science। এটা মনে রাখবে, এগুলো সব ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা। only financial transactions are recorded। নেক্সট স্টেটমেন্ট তোমরা মনে রাখবে, আহ, হুম, all transactions are even, but all events are not transactions।
দেখো, যদি পুরনো মাস্টারমশাই বা দিদিমণি থেকে থাকে, তারা কিন্তু এই কনসেপ্টটা মানে এই স্টেটমেন্টটা খুব ইউজ করে থাকে। তো বর্তমানে এই স্টেটমেন্টটাই আছে, কিন্তু এটা একটু নতুন ফর্মে এসছে। তো নতুন ফর্মে কি এসছে, যখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করব, তখন আমরা খুব ভালো করে এই জিনিসটাকে নিয়ে ডিসকাস করবো। তার কারণ হচ্ছে এটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের নেক্সট চ্যাপ্টারটা আসছে। তো তাই আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট চ্যাপ্টারে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তো তোমরা কি করবে না, প্রথমে যা নোট করা হয়েছে সমস্ত জিনিস নোট করবে এবং ভিডিওটা ভালো করে শুনবে, শোনার পর ভালো করে পড়বে এবং বেশ কয়েকবার শোনা আর পড়া যদি চালাতে থাকো, তাহলে দেখবে এটা তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।